ওয়াও, এখানে কি হইলো দেখেন, 3 গাড়ি 3 মাথা হয়ে গেছে। দেখে দিক দিয়ে বেরোতে পারি নাকি? পিছনে কি কেউ আছে? না, নাই। এখান থেকে বের হওয়া যাবে? নো ওয়ে, কোনো ওয়ে নাই। আচ্ছা, গাড়িটা একটু জায়গা দিছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো মানুষ। এই জায়গাটা যদি আমাকে না দিত, কতক্ষণ এখানে আটকা থাকা লাগতো কোনো ঠিক নাই। চাইলে আমি অনেক আগে জবে ঢুকতে পারতাম, কিন্তু এই জার্মানির আশাতেই আমি আর জবে ঢুকি নাই। কারণ আসলে ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিং যে স্যালারি, দিস ইজ দ্য হার্শ ট্রুথ, ওই স্যালারি দিয়ে আসলে আমার কিছুই হবে না। তার উপরে আমার নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় ট্রাভেল করা লাগবে। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এখন এই গরমের মধ্যে ইউ মাইট বি ওয়ান্ডারিং যে ওয়াই অ্যাম আই ওয়ারিং এ ব্ল্যাক শার্ট। তো আসলে ছবি তুলতে গেছিলাম, সো এই কাজ সেরে আমি আবার আসছি। এখন মোটরসাইকেল নিয়ে বেরোবো। মোটরসাইকেলে ঘুরেতে বাজে 5:36, 6টার মধ্যে যাওয়া লাগবে মগবাজারে। সো মেইন রোডে বের হয়ে গেছি। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। এই যে সাইড দিয়ে হালকা সূর্যের আলো আছে, একটু পরে ডাউন। ছবি তোলার কারণটা হচ্ছে জার্মানি যে অ্যাপ্লিকেশন করতেছি ইউনিভার্সিটির, লেটেস্ট ক্লিয়ার ছবি লাগবে। তো আমার যে ছবি ছিল ওইটা হচ্ছে অনেক আগের, ওইটা আমি তুলছিলাম সেই কলেজে থাকার সময় আর কি। অ্যাডমিশন এক্সাম যখন দেই তখন আমি ওই ছবি তুলছিলাম। তো বুঝতেই পারতেছেন অনেক আগের ছবি। ওই ছবিটা আসলে ওইটার সফট কপি আমার কাছে নাই, এই জন্য নতুন করে ছবি তুললাম। তো এলাকার আঙ্কেল আছে, স্বপন আঙ্কেল। তো স্বপন আঙ্কেল হচ্ছে ছবি টবি তুলে, একদম আমার ছোটবেলা থেকেই তার দোকান ছিল ছবি তোলার, মনোমিতা স্টুডিও ছিল দোকানের নাম। তো স্বপন আঙ্কেলকে যা বললাম যে আমার আর্জেন্ট ছবি লাগবে আজকেই, হার্ড কপি আপনি কবে দেন ওইটা কোনো ম্যাটার করবে না, কিন্তু সফট কপি আমার আজকেই লাগবে। তারপরে সে আমাকে নাম্বার টাম্বার দিয়ে বললো যে ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিতে, আমি তোমাকে সফট কপিটা পাঠিয়ে দিব। সো দ্যাটস প্রিটি গুড। ওই ঝামেলা শেষ, এইবার অ্যাপ্লিকেশনের পালা। তো অ্যাপ্লিকেশন মোটামুটি কিছু জায়গাতে করছি, এখন দেখি কি হয় না হয়। আর ওগুলোর রেজাল্ট আসবে হচ্ছে মে জুন এরকমে আর কি। উইন্টার সেমিস্টারের অ্যাপ্লিকেশনের ডেডলাইন মে জুন জুলাই পর্যন্ত থাকে। তো এক এক ইউনিভার্সিটির এক এক রকম। ওয়াও, মার্সিডিসটা জস, হোয়াইট কালারের মার্সিডিস, সুন্দর। যাই হোক, যেটা বলতেছিলাম যে উইন্টার সেমিস্টার অ্যাপ্লিকেশনের জন্য কিছু ইউনিভার্সিটির ডেডলাইন থাকে মনে করেন এপ্রিলেই শেষ, কিছু ইউনিভার্সিটির ডেডলাইন থাকে মে মাসে শেষ, কিছু থাকে জুনে শেষ। আর ডেডলাইন শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে রেজাল্ট দেয় যে কারা কারা ভর্তি হতে পারবে, তাদেরকে অফার লেটার দেয়। যেসব ইউনিভার্সিটিতে হচ্ছে কোনো পরীক্ষা টরীক্ষা নাই, আগে গেলে আগে পাবেন এরকম টাইপের কিছুটা, যে আপনার যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে, রেজাল্ট এত, আইএলটিএস এর নাম্বার এত, অথবা যদি জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো সার্টিফিকেট লাগে, কিছু ইউনিভার্সিটি আছে A1 লেভেল চায়। আবার কিছু ইউনিভার্সিটি যেগুলোতে কোর্সই হচ্ছে জার্মানে, যেমন টেক্সটাইলের উপরে, জার্মানিতে জাস্ট 2টা সাবজেক্টে ইংলিশে পড়ানো হয়, বাকি যতগুলা সাবজেক্ট আছে সব হচ্ছে জার্মানে পড়ানো হয়। ওয়াও, এখানে কি হইলো দেখেন, 3 গাড়ি 3 মাথা হয়ে গেছে। দেখে দিক দিয়ে বেরোতে পারি নাকি? পিছনে কি কেউ আছে? না, নাই। এখান থেকে বের হওয়া যাবে? নো ওয়ে, কোনো ওয়ে নাই। আচ্ছা, গাড়িটা একটু জায়গা দিছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো মানুষ। এই জায়গাটা যদি আমাকে না দিত, কতক্ষণ এখানে আটকা থাকা লাগতো কোনো ঠিক নেই। এই রে, এর সাথে তো গাড়িও চলে আসছে। তার কি ডানে যাবে? ওকে, ডানে গেলে যাক। তাদেরকে আমি জায়গা দিয়ে দিই। কি লম্বা জ্যাম লাগছে এখানে। এদিকে রিক্সা তো আমার নামায় দিছে পুরো সাইডে, সে কোনো কেয়ারই করে না। ভাই, এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন আর কি। রাগ না উঠাটাই হচ্ছে অনেক কঠিন একটা জিনিস। ঢাকার রাস্তাতে 90% টাইম আপনার রাগ উঠে যাবে, 10% টাইম আপনি একটু শান্তিতে থাকবেন, শান্তিতে চালাবেন, আর 90% টাইম একদম মাথা গরম। ধৈর্যের পরীক্ষা দেয় প্রত্যেক দিন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার আইএলটিএস এর নাম্বার, তারপরে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে, আপনি যদি জার্মানি শিখবেন এরকম টাইপের কোর্সে ভর্তি হন, যে ওই কোর্সের পড়ালেখা সব জার্মানে, তখন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। তো এগুলো রিকোয়ারমেন্ট যদি সব আপনার ঠিকঠাক থাকে, যত আগে অ্যাপ্লাই করবেন তত ভালো। কারণ দেখা যায় যে মানুষেরা বেছে বেছে ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে যে জায়গাগুলোতে তার প্রোফাইল রিকোয়ারমেন্ট ঠিক আছে,
যেমন আমার রেজাল্ট কিন্তু অত ভালো না ইউনিভার্সিটির, কারণ আমি ইউনিভার্সিটিতে অনেক অবহেলা করছি, ঠিকমতো পড়ালেখা করি নাই। তো আমার রেজাল্টের উপরে যেগুলার রিকোয়ারমেন্ট আছে ওগুলোতে তো আমি অ্যাপ্লাই করব না, কারণ ওইখানে জানি আমি চান্স পাবো না। তো ওইখানে একটা পসিবিলিটি আছে আমার চান্স পাওয়ার, যদি এমন হয় যে কেউই অ্যাপ্লাই করে নাই, তেমন জায়গা খালি ছিল, তখন আমাকে নিবে। কিন্তু এরকম নর্মালি হয় না, কারণ জার্মানি তো মনে করেন পুরাই একটা হট টপিক আর কি, সবগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে সবাই আসতে চায়, খালি আসলে পাওয়া যায় না। এজন্য আমার রিকোয়ারমেন্টে যা আছে আমি সেগুলোতেই শুধুমাত্র অ্যাপ্লাই করব। তো এবার আমি যদি আগে আগে অ্যাপ্লাই করি তাহলে অনেকেই তো অ্যাপ্লাই করবে, তাদের ভিতরে অনেকের আছে যাদের রেজাল্ট আমার থেকে বেটার, হইতেই পারে। সো আমি যদি দেরিতে অ্যাপ্লাই করি তাহলে তো আমাকে তারা গোনাই ধরবে না, তাই না? এই জন্য আগে আগে অ্যাপ্লাই করা উচিত। তারপরেও কিছু কিছু ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাই করতে দেরি হয়ে গেছে বলতে গেলে। এই যে দেখেন আমি এখন ছবি তুলতেছি, কিন্তু ছবি তোলার কথা ছিল কি আগে না, আরো আগে ছবি তোলার কথা ছিল, কিন্তু এই কাজটা আমি করি নাই। সো দ্যাট ইজ এ ফল্ট, এটা আমার ফল্ট। দেখি, দোয়া করেন কোনোটাতে আমি চান্স পাই নাকি। চান্স পাইলে তো ভালোই, আর চান্স না পাইলে যদি দেখি যে কোনোটাতেই পাই নাই, তাহলে আর কি করার, জবে ঢুকে যাব। ওই একটা আশাতে আমি এখনো জবে ঢুকি নাই, না হলে তো এতদিন আমি আরো আগে জবে ঢুকে যেতাম। বুটেক্সের পোলাপানদের সুবিধাই এটা যে বুটেক্সের পোলাপানরা অনেকেই বের হওয়ার আগেই জব করে, ওদের এখনো গ্রাজুয়েশনও হয় নাই, সার্টিফিকেটও দেয় নাই, অনেকের ইন্টার্নশিপের পরেই হচ্ছে অনেকে জবে ঢুকে যায়। চাইলে আমি অনেক আগে জবে ঢুকতে পারতাম, কিন্তু এই জার্মানির আশাতেই আমি আর জবে ঢুকি নাই। কারণ আসলে ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিং যে স্যালারি, দিস ইজ দ্য হার্শ ট্রুথ, ওই স্যালারি দিয়ে আসলে আমার কিছুই হবে না। তার উপরে আমার নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় ট্রাভেল করা লাগবে, আর যেহেতু আমার থাকাই হবে জাস্ট 1 বছর, এজন্য আমার আসলে এই বছরটা টাকা জমানো লাগবে। তো টাকা যদি আমি তেমন একটা জমাতে না পারি, আমার স্যালারি যদি খুবই কম থাকে, তাহলে তো আমি জার্মানির জন্য ঠিক মতো প্রিপারেশন নিতে পারবো না। এই জন্য আসলে আমি জবে ঢুকি নাই, না হলে আমি আরো আগে জবে ঢুকে যেতাম। আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়তো, এতদিনে আমার স্যালারিও বেড়ে যেত, অ্যাটলিস্ট 5K তো বাড়তো। একটু অ্যাচিভমেন্টের আশায় বড় রিস্ক নিতেছি আর কি, দেখা যাক রিস্ক নিয়ে কোনো সুফল পাওয়া যায় নাকি। এই জন্য আপনাদেরকে বললাম যে দোয়া টোয়া করেন যেন চান্স পাই। এই রাস্তাটার সমস্যাটা হইতেছে যে একটার পর একটা খালি রিক্সা ঘুরেতে থাকে, আর ব্যাটারি রিক্সাগুলা তো অ্যাক্সেলারেশন ভালোই, এই জন্য তারা কি করে ফুটফাট ঢুকে দেয়। আর হাইওয়েতেও তো হচ্ছে অ্যাক্সিডেন্টের মেইন কারণ 3 চাকা। এলাকার রাস্তাগুলা অথবা শহরের রাস্তাগুলা তো 3 চাকার কোনো অভাব নাই, ঠিক আছে, মানুষের থেকে 3 চাকা বেশি। কি আর করার, এগুলার ভিতরেই হচ্ছে অনেক রিস্ক নিয়ে সবাইকে চালাইতে হয়। সো চলে আসছি আমি তেজগাঁও রেল ক্রসিং এর সামনে, অনেকে ফার্মগেট রেল ক্রসিং ও বলে। এটাতে শুকনা সিজনে আসা যায়, কিন্তু বৃষ্টির সিজনে ভুলেও এই জায়গাতে শর্টকাট মারতে যায় না। যদি আপনার মোটরসাইকেল রিসেন্টলি ওয়াশ করা হয়, তখন বাসা যায় দেখবেন আপনার মোটরসাইকেলের নিচে মাডগার্ডে পিছনের যে মনোশক সাসপেনশন থাকে ওইটার উপরে, তারপরে হচ্ছে সামনের হেডলাইটে, সব জায়গাতে কাদা আর কাদা। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন সামনের হেডলাইটে কাদা কেমনে আসবে? এটা হচ্ছে এই যে এখানে 3 চাকাগুলো দেখতেছেন না রিক্সাগুলা, এগুলো হচ্ছে জোরে জোরে টান দেয় কাদার উপরে, আর এগুলার পিছন দিয়ে কাদাগুলো সব দলা দলা হয়ে উপরে ওঠে। এসব রাস্তাতে আসলে জ্যাম ট্যাম হইতো না, কিন্তু জ্যামের জন্য বড় কারণ হচ্ছে ট্রাক। ডানে বামে সামনে পিছনে সব হইতেছে ট্রাকের পার্কিং, কোনো স্পেস পাওয়া যায় না, জাস্ট একটা লেন খালি পাওয়া যায় গাড়ি টাড়ি যাওয়ার জন্য, বাকি পুরাটাই হচ্ছে একদম ট্রাক দিয়ে দখল করা। রাস্তার গ্যাঞ্জাম গুলো হালকা পার করতে পারছি, লেটস গো। ওয়াও, এই গাড়ির দেখি সবকিছু ব্ল্যাক করে ফেলছে, ফিলস প্রিটি গুড। কিন্তু বাতাস তো খুবই গরম, খুবই গরম বাতাস। বাসার ভিতরে একই অবস্থা, ফ্যানের বাতাস হইতেছে গরম বাতাস, ফ্যানের বাতাসে কোনো লাভই হয় না বলতে গেলে, এতই খারাপ কপাল। ওটা হইতেছে আমার রুমে, আমার কম্পিউটার হচ্ছে এক কোনায় আর ফ্যান হইতেছে আরেক কোনায়, এই জন্য আমি যখন কম্পিউটারে বসে গেম টেম খেলি তখন কোনো বাতাসই পাওয়া যায় না। ফাইনালি জ্যামটা ছাড়ছে, আর এখানে ফ্লাইওভারে আর্টের কাজ চলতেছে। রিসেন্ট একটা পোস্টে দেখলাম গাছ কেটে ফ্লাইওভার বানানো হয়েছে, অ্যান্ড ওই ফ্লাইওভারে আর্ট করা হইতেছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আসলে নগরায়ণ করার জন্য গাছ তো কাটতেই হবে, কিছু করার নাই, কিন্তু গাছ লাগানোর তো অনেক জায়গা আছে, অ্যান্ড অনেক পার্ক টার্ক আছে, তারপরে বাড়ির উপরে লাগানো যায়, অ্যান্ড রাস্তার মাঝখানে ডিভাইডার গুলোতে লাগানো যায়। এখানে শুধু বালু পড়ে আছে কেন? এখানে তো গাছও লাগাতে পারতো, অ্যান্ড এখানে গাছ আরো অনেকদিন আগে লাগাতে পারতো। তো আসলে গাছ কাটার সাথে সাথে গাছ লাগাইতে হবে। ছোটবেলাতে বিটিভিতে একটা অ্যাড দিত আর কি, ওইখানে একজন বুড়ো লোক ছিল, তার নামটা আমি ভুলে গেছি। সে বলতো যে ওই যে হর্তকি গাছ, ওই গাছ, এই যে গাছগুলা ছিল এগুলা কই। ওইখান থেকে একটা জিনিস শিখাইছিল যে আপনি যদি একটা গাছ কাটেন তার সাথে আরো 4টা লাগান। তো এই জিনিসগুলো যদি করতো
তাহলে ঢাকার আজকে আই গেছে এই অবস্থা হইতো না। অনেক সচেতন মানুষই দেখা যাইতেছে, অনেকেই এই গাছ লাগানো নিয়ে কথা বলতেছে। তো আশা করি এসব প্রোগ্রামগুলো সফল হবে। যে খালি স্পেস গুলো আছে, খালি স্পেস আসলে অনেক আছে, রাস্তার চিপায় চাপায়, বাড়ির ছাদে, অনেক জায়গাতে অনেক খালি স্পেস আছে, খুঁজলে স্পেসের অভাব হবে না। তো আশা করি ওই জায়গাগুলোতে গাছ টাছ লাগানো হবে, অ্যান্ড নেক্সট 5-10 ইয়ার্সের মধ্যে ঢাকার চেহারা পরিবর্তন হবে। আই ডোন্ট নো, দেখা যাক। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।